হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। দেখো আজকে 5 নম্বর স্কুলটা করাবো হিন্দু স্কুল। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাবো। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখো আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আছে, 1 নম্বরের প্রশ্নটা কী বলছে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ ছোট না সমশীর্ষ বড় না সমশীর্ষ সমান না অবশীর্ষ বড়, কোনটা হবে? তো এটা হবে আমাদের সি নাম্বার অ্যান্সার। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব এটা হয় সমশীর্ষ এবং সমান হবে, তাই না? সমতল দর্পণে যেরকম আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায় সমশীর্ষ হয় এবং সমান হয়, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। 2 নম্বর প্রশ্নটা দেখো, চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো কোনটা হবে আমাদের? তো এটা আমাদের দেখো 2 নম্বর যে প্রশ্নটা হবে, এই যে দেখো চুম্বকত্বের নিশ্চিত যেটা প্রমাণ সেটা আমাদের আসবে এই যে শুধুমাত্র বিকর্ষণ ধর্ম না শুধুমাত্র আকর্ষণ ধর্ম না আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম দুটোই না চুম্বক আবেশিকের ধর্ম। তাহলে এই অ্যান্সারটা তোমরা নিয়ে নেবা। এটা আমাদের সি নম্বর আসবে, আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম। এই দুটোর জন্য আমাদের চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ করা হয়। সি নম্বর অ্যান্সারটা আসবে আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম। 3 নম্বর প্রশ্নটা দেখো, বলছে আলোক রশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ আমাদের কত ডিগ্রি হবে? তাহলে আলোক রশ্মি সমতল দর্পণে যে লম্বভাবে আপতিত হয় তার প্রতিফলন কোণটা কিন্তু আমাদের কি আসবে, 0 ডিগ্রি চলে আসবে, 0 ডিগ্রি। এই যে দেখো অ্যান্সারটা হবে 0 ডিগ্রি। 4 নম্বর প্রশ্নটা বলছে কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম? তা তড়িৎ প্রবাহে সক্ষম যেটা হয়, যে রবার তো হবে না, কাঠ হবে না, প্লাস্টিক হবে না, এই যে গ্রাফাইট হবে আমাদের অ্যান্সার ডি নাম্বার। গ্রাফাইট তড়িতের পরিবহন করে, ঠিক আছে? গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবাহিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। গ্রাফাইট হবে অ্যান্সারটা। 5 নম্বর দেখো, রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী? তা প্রতিফলন, বিচ্ছুরণ, বিক্ষোভণ, প্রতিসরণ। তাহলে এটা আমাদের অ্যান্সারটা হবে, এটা হবে আমাদের বি নাম্বারটা, আলোর বিচ্ছুরণ, ঠিক আছে? আলোর বিচ্ছুরণ হচ্ছে আমাদের রংধনু সৃষ্টির আলোর জন্য দায়ী আমাদের। 6 নম্বর প্রশ্নটা বলছে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে সেটা হচ্ছে নাইক্রোম তার, অ্যান্সার বি নাম্বারটা। 7 নম্বর প্রশ্নটা আছে শক্তির আদিম উৎস হলো, তো শক্তির আদিম উৎস আমাদের জানতে গেলে সেটা হবে কোনটা হবে? তো শক্তির আদিম উৎস আমাদের হবে এ নাম্বার অ্যান্সার, যেটা হচ্ছে সূর্য। শক্তির আদিম উৎস, ঠিক আছে? প্রথম যেটা উৎস যেটাকে বলা হয়, ঠিক আছে? সূর্য থেকেই সব কিছুই থেকে শক্তি পাওয়া যায়, তো শক্তির আদিম উৎস আমরা সূর্য বলবো। 2 প্রশ্নগুলো দেখো, প্রাকৃতিক চুম্বক পাথরের নাম, এটা আমাদের অ্যান্সারে লিখবা ম্যাগনেটাইট। ঠিক আছে? প্রাকৃতিক চুম্বক পাথরের নাম তোমরা লিখে দেবো ম্যাগনেটাইট। চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো এর অনুপাতটা যে আমি তোমাদের লিখে দিচ্ছি, এর অনুপাতটা হবে 43.50, ঠিক আছে? আচ্ছা এটা কী করে হয়? দেখো আমরা জানি যে চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ হয়, সেটা হয় আমাদের 0.86 গুণ। তো দেখো তো এটাকে যে তোমরা যেহেতু সরল করো, এটা তোমরা 86/100 পাবা। এটা কাটাকাটি করো, এটা পেয়ে যাবা 2 4 8, 2 3 6, এটাকে 50। দেখো অনুপাতটা দেখো 43/50, ঠিক আছে? এই যে 43/50, তার জন্য আমাদের দেখো চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাতটা 43:50 লেখা হয়, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। 4 নম্বর দেখো আয়নায় বস্তুর প্রতিবিম্বের ড্যাশ হয়, এটা কি হয়? পার্শ্ব পরিবর্তন হয়, এটা তোমরা লিখবো পার্শ্ব পরিবর্তন হয়। ওকে, আয়নায় বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। এবার 4 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়, ঠিক আছে? মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব ড্যাশ কারণে, তাহলে পৃথিবীর নিজস্ব চৌম্বকত্বের কারণে। অ্যান্সারটা তোমরা কি লিখবা? পৃথিবীর নিজস্ব যে চৌম্বকত্ব আছে, এই যে চৌম্বকত্ব কারণে, চৌম্বকত্বের কারণের জন্য, ঠিক আছে, মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। এবার 5 নম্বর প্রশ্নটা দেখো, টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, এই সেলকে আমরা বলবো প্রাইমারি সেল, ঠিক আছে? অ্যান্সারটা হবে এটা প্রাইমারি সেল লিখবা তোমরা। 6 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলছে সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশ শক্তিরূপে কোন শক্তির রূপে রূপান্তরিত করে? তাহলে সৌরশক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।
কোন শক্তি হবে এটা অ্যান্সারটা? রাসায়নিক লিখবা, রাসায়নিক বানানটা রাসায়নিক, ঠিক আছে, রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এবার 3-এর প্রশ্নগুলো দেখো, 3-এর প্রশ্নগুলো, 3-এর 1 নম্বর প্রশ্নটা চলে যাব। দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের তৈরি ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুর ব্যবহার করা হয়? এটা হবে আমাদের টাংস্টান, ঠিক আছে। ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট তৈরি করতে হয়, ঠিক আছে, ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্টটা থাকে কোন ধাতু তৈরি? সেটা টাংস্টান। এবার আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্ন। একটি অপরিচালিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দিতে বলেছে। অপরিচালিত, এটা তোমাদের জানতে হবে, এটা তোমরা জানো। সৌরশক্তি তোমরা লিখে দিবা, অ্যান্সারটা তোমরা লিখে দেবা, এটা সৌরশক্তি, ঠিক আছে। এই যে সৌরশক্তি, সৌরশক্তি। 3 নম্বর প্রশ্ন, চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়? এটা আমাদের দেখো, এটা আমাদের আবেশ, এটা ঠিক আছে, এটা আবেশ হয়, এই ঘটনাটা কিন্তু লক্ষ্য যায়, আবেশ, ঠিক আছে। চুম্বক ক্ষেত্রে আকর্ষণের পূর্বে যে ঘটনা লক্ষ্য করা যায় সেটা হয় আবেশ হয়, এটা কী হবে? আবেশ হবে। তোমাদের বই থেকে আমি দেখাবো, তোমাদের যে পরিবেশ বইটা আছে 44 পাতায় তোমরা চলে যাবা। দেখো 44 পাতায় আমি তোমাদের দেখিয়ে দেবো, এই যে অ্যান্সারটা লেখা আছে। এই যে দেখো, এই যেখানে দেখো, চুম্বক যখন কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে তার আগে ওই চৌম্বক পদার্থকে আবেশিত করে চুম্বকে পরিণত করে, তাই বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ হয়। আকর্ষণের পূর্বে কী হয়? আবেশ হয়, ঠিক আছে। এই জন্য আমরা অ্যান্সারটা আবেশ হয় এটা লিখতে পারবো। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো, আমাদের এই যে 4 নম্বর প্রশ্নটা আছে, তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তা তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে? দেখো, এখানে আমরা জানি যে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব, ঠিক আছে, সমান হয় আমাদের। তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কী বলি? দেখো, তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তুমি দর্পণ থেকে 5 মিটার দূরে আছো, তাহলে প্রতিবিম্ব কত দূরে থাকবে? দেখো, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 5 মিটার হবে, তুমি দর্পণ থেকে 5 মিটারে আছো, আর প্রতিবিম্বটাও দর্পণ থেকে 5 মিটারে থাকবে, তো 5 + 5 10 মিটার, তো টোটাল হবে আমাদের অ্যান্সারটা 10 মিটার, ঠিক আছে। অ্যান্সারটা কত হবে? 10 মিটার। আমরা মিটারকে এম দিয়ে দিলাম, ঠিক আছে। 5 + 5 10 মিটার। 5-এর প্রশ্ন দেখো, সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কীরূপ হয়? তাহলে এখানে তোমাদের জানতে হবে যে সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল হয়, তাহলে অ্যান্সারটা কী দেবো আমরা? সমান্তরাল, সমান্তরাল। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, তোমরা বই থেকে পেয়ে যাবা। আমরা লাইফ সায়েন্সে চলে যাবো। দেখো, লাইফ সায়েন্সের প্রথম প্রশ্নটা কি বলছে আমাদের? এর বলছে পরাগ মিলনের সময় পরাগ রেণু স্থানান্তরিত হয় কিসে হয়? তাহলে এটা হবে আমাদের বি নম্বর অ্যান্সারটা, গর্ভমুণ্ডে, ঠিক আছে। 2 নম্বর বলছে কোন পাতায় সৃষ্ট মূল বংশবিস্তারে সাহায্য করে? কোন পাতায় সৃষ্ট মূল বংশবিস্তারে সাহায্য করে সেটা বলছে। এটা আমাদের কিন্তু সি নম্বর অপশানটা হবে, পাথরকুচি পাতায়, ঠিক আছে। এই যে পাথরকুচি পাতায় মূল সৃষ্টি হয়, সেখানে বংশ বৃদ্ধিতে সাহায্য করে, তাহলে পাথরকুচি পাতা অ্যান্সারটা আসবে। ফুলের 3 নম্বর প্রশ্ন দেখো, ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? খুবই ভালো প্রশ্ন। তো ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? এটা তোমাদের জানতে হবে, এই যে গর্ভাশয়, ঠিক আছে। অ্যান্সারটা হবে এই যে গর্ভাশয়, ফুলের যে অংশটি ফলে রূপান্তরিত হয় সেটা হবে আমাদের গর্ভাশয়। 4 নম্বর প্রশ্ন দেখো, গুচ্ছমূল দেখা যায় কিসে? তাহলে গুচ্ছমূল দেখা যাবে আমাদের এই যে ধান গাছে, ধান গাছে কিন্তু গুচ্ছমূল দেখা যায়। 5 নম্বর, মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটিকে কী বলা হয়? তাহলে মূলের ডগায় যে টুপির মতো অংশটি থাকে তাকে আমরা বলবো মূলত্র বলবো, ঠিক আছে। খুবই ভালো প্রশ্ন। এবার চলে আসবো 2-এর প্রশ্নগুলো। দেখো, 2-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে? তা 2-এর 1 নম্বর প্রশ্নটা আমরা চলে আসবো। তা আমাদের বলছে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার কী হয়? ঠিক আছে, যে উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে ব্যাপনের হারটা বৃদ্ধি পাবে, তাহলে অ্যান্সারটা কী লিখে দেবে তোমরা? বৃদ্ধি পায়। 2 নম্বর, অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে কোন পাতা? ড্যাশ পাতা। এখানে ফণী মনসা গাছের পাতা তোমরা লিখবা, কী লিখবা? ফণী মনসা গাছের পাতা, ফণী মনসা গাছের পাতা, ওকে। আচ্ছা, বলেছে দেখো, ড্যাশ পাতার ফলক, ঠিক আছে, যৌগিক পত্রের উদাহরণ। কোন পাতার ফলক
যৌগিক পত্রের উদাহরণ সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে তোমরা লিখবা তেঁতুল, অ্যান্সারটা লিখবা তেঁতুল। তেঁতুল এখানে চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে। তয় চন্দ্রবিন্দু একার তয়শূল, তেঁতুল পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ। এবার আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন। বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা কি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো, বাঁশ, কলা, পাম এইসব গাছের যে কাণ্ডের ভূমিকা হচ্ছে বংশবৃদ্ধি করা। তা তোমরা অ্যান্সারটা কী লিখবা, এই যে দেখো বংশবৃদ্ধি করা, এটা হবে আমাদের। 5 নম্বর দেখো, সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত যে গ্যাসটি, সেই গ্যাসটির নাম জানতে চেয়েছে, সেটা তোমরা লিখবা এই যে H2S, ঠিক আছে। H2S এর পুরো নামটা যদি বলি, H2S এর নাম তোমরা লিখবা হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড, H2S, ওটা একটু ছোটো করে এখানে এইচে নিচে হবে, ঠিক আছে। H2S, এসটা একটু বড় করে হবে, H2S হাইড্রোজেন সালফাইড। তা সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড। চলে যাবো আমরা 3 প্রশ্নগুলোতে। 3 1 নম্বর প্রশ্ন দেখো কী বলছে, একটি রূপান্তরিত মৃদুগত কাণ্ডের উদাহরণ আমাদের জানতে চেয়েছে। তাহলে একটি রূপান্তরিত মৃদুগত কাণ্ডের উদাহরণ তোমরা লিখবা এই যে দেখো, সেটা অ্যান্সারটা তোমাদের লিখতে হবে আলু, লিখবা তোমরা আলু, ঠিক আছে। চলে যাবো 2 নম্বর প্রশ্ন। আমের রসালো ও স্বাদযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলি, ঠিক আছে। এই যে আমের যে রসালো এবং স্বাদযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলা হয়, একে বলা হয় মধ্যত্বক। মধ্যত্বকটাকে আমরা খাই, ঠিক আছে। অ্যান্সারটা কি লিখবা, মধ্যত্বক, ঠিক আছে। এই যে আমাদের মধ্যত্বক, এটা আমাদের অ্যান্সার। কুমড়ো ফুলে কীরকম পরাগযোগ লক্ষ্য করা যায়, যে কুমড়ো ফুলে কীরকম পরাগযোগ লক্ষ্য করা যায়, ইতর পরাগযোগ। অ্যান্সারটা তোমরা কী দেবা, ইতর, ঠিক আছে। ইতর পরাগযোগ লক্ষ্য করা যায়। 4 নম্বর, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি। দেখো, পেঁয়াজ কাটার সময় যে চোখ জ্বালা করে, এটা হচ্ছে আমাদের ব্যাপন ঘটনা, তাই না। লিখবা ব্যাপন, যে ব্যাপনের মাধ্যমে কি হয়, যে পেঁয়াজের যে ঝাঁসটা আমাদের চোখে চলে আসে, তার জন্য এটা ঘটনা ঘটে। তাহলে এটা অ্যান্সারটা হবে ব্যাপন। গাছের মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ করি, এটা কোন ঘটনা ঘটানো, এটা হচ্ছে আমাদের অভিস্রবণ, ঠিক আছে। এটা অভিস্রবণ ঘটনার উদাহরণ। আচ্ছা, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, ঠিক আছে। বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। তো আমি অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের করিয়ে দিলাম, তাহলে পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।